তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখো ক্লাস 5-এর রায়ো মার্টিনের 10 নম্বর স্কুল বইটা এমএন হাই স্কুল অ্যান্ড বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, এই দুটো স্কুলের কোশ্চেন উত্তরগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, যার এক না একের ক দিয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর যথাযথ উত্তর দাও। দিদি যে কোনো সামান্য ভগ্নাংশের লবের মান একই রেখে হরের মান বাড়ালে ভগ্নাংশের মান বাড়বে না কমবে? তা কমবে। ঠিক আছে, তারপর হচ্ছে 3 ভাজিত 1000 এর ভাগফলের মান দশমিক সংখ্যায় লেখো। তাহলে 3 ভাজিত 1000 মানে 1000 মানে কত? একের পিঠে 3টে শূন্য, মানে 3 ঘর পর দশমিক বসবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক। ঠিক আছে, যটা শূন্য থাকবে ত ঘর পর দশমিক বসাবো। তারপরে দিয়েছে দেখো 1003.015 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? তাহলে 5-এর স্থানীয় মান দশমিক পর ক ঘর পর রয়েছে? দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 5-এর পরে দুটো শূন্য বসবে। ঠিক আছে, 3 ঘরের জন্য 5-এর পরে তিনটে শূন্য বসবে। 5-এর পরে 3টে, 1 ঘর 2 ঘর 3 ঘরের জন্য 5 বাই 1 পিঠে 3টে শূন্য মানে 1000। ঠিক আছে, ঘ দিয়ে দেখো একটি আয়তক্ষেত্র অর্ধ পরিসীমা কত হয়? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হয় 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যেটা এইটা। অর্ধ পরিসীমা মানে ভাজিত 2 করলে 2 2 কেটে গিয়ে কি হলো? দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে আয়ের উত্তরটা হবে। ঠিক আছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তারপর উমা দিয়েছে দেখো একটি রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা কটি? তাহলে একটি রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা একটি। দেখো রশ্মি কীভাবে বেরোয়? এরকমভাবে বেরোয়, একটা স্থান থেকে চারিদিকে ছড়িয়ে যায়, ডিস্ট্রিবিউট হয়ে যায় রশ্মি, এরকম করে ডিস্ট্রিবিউট হয়। সেই জন্য এর প্রান্তবিন্দু একটাই, এর কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই। ঠিক আছে, তারপর হচ্ছে 225-এর বর্গমূল কত? 225-এর বর্গমূল মানে এরকম লিখতে হয় √225। 225কে ভাঙলে পাবো 25 গুণিত 25 সমান হচ্ছে 25। ঠিক আছে, 6 হচ্ছে একই সরলরেখা অবস্থিত বিন্দুগুলিকে ড্যাশ বিন্দু বলা হয়, সমরেখ বিন্দু বলা হয়। ঠিক আছে, সমরেখ বিন্দুর সংজ্ঞা দেখবে আগের স্কুলগুলোতে চেয়েছে, এখানেও চেয়েছে, এই স্কুলেও চেয়েছে, করে দিয়েছি, দেখবে। বর্গীয় হচ্ছে নিচের কোনটি সঠিক নয়? 0.5 গ্রেটার দ্যান 0.05। তাহলে এইটা ঠিক। ঠিক আছে, কারণ 0.5 মানে দশমিকের পর 1 ঘর, আর দশমিকের পর 2 ঘর। দশমিকের পর যে যত ঘর কম হবে সেটা বড় হবে। ঠিক আছে, তাহলে দশমিকের পর 1 ঘর এ বেশি, দশমিকের পর 2 ঘর এ কম। ঠিক আছে, তারপর দিয়েছে 1.24 লেস দেন 0.42। ঠিক আছে, এইটা ভুল রয়েছে, কেন? 1.24 মানে একটা পূর্ণ সংখ্যা কী হবে? এর থেকে বড় হবে, গ্রেটার দেন হবে। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, এটাও ঠিক। 3-এর 5 একটি প্রকৃত ভগ্নাংশ, এটা ঠিক। ঠিক আছে, তারপরে 6টা দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 21/27 দিয়ে সমান দিয়ে 28 বাই এটা সমান ড্যাশ বাই 54। তাহলে 21/28কে দেখো প্রথমে লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে হয়। 3 7 21, 3 9 27, 7-এর 9 হলো। তাহলে এবার দেখো এইটা তোমরা কী করে বুঝবে? বোঝানোর জন্য আমি লাল কালি দিয়ে এগুলো আবার করে দিয়েছি। তাহলে ওইখানে ওপরে আমাকে কি দিয়েছে? 28 দিয়েছে। তাহলে 7-এর সঙ্গে আমি কত গুণ করলে 28 পাবো? 4 গুণ করলে। 7 গুণ 4 সমান 28। তাহলে এখানে ওপরে 4 গুণ করেছে মানে নিচেও 4 গুণ করতে হবে। তাহলে 9 গুণ 4 মানে হচ্ছে 36। ঠিক আছে, এবার এখানে দেখো নিচে 54 দিয়েছে, মানে এই 9-এর সঙ্গে কত গুণ করলে 54 পাবো? 6 গুণ করলে। তাহলে ওপরে আমাকে কি করতে হবে? 7-এর সঙ্গে 6 গুণ করতে হবে। 7 গুণিত 6 মানে 42। ঠিক আছে, তারপরে ইয়া দিয়েছে দেখো 8-এর বর্গ ও 6-এর বর্গের যোগফলে বর্গমূল কত? তাহলে 8-এর বর্গ হচ্ছে 8 গুণিত 8, আর 6-এর বর্গ হচ্ছে 6 গুণিত 6। তাহলে 8 গুণ 8 মানে 64 যোগ 6 গুণ 6 মানে 36 সমান 100। এর আবার বর্গমূল বের করতে বলেছে। তাহলে 100 বর্গমূল হচ্ছে √100 সমান 10, √10 গুণিত 10 সমান 10। ঠিক আছে, এই বর্গমূল শুধু 100 বের করে ছেড়ে দেবে না, তাহলে হাফ নাম্বার কেটে যাবে। ঠিক আছে, যেই বর্গমূল বের করতে বলেছে সেটা খেয়াল করবে, বা তোমরা প্রথমেই এরকম করেই লিখতে পারো, মানে 8-এর বর্গ যোগ 6-এর বর্গ দিয়ে এটা এরকম লিখতে পারো। 8 গুণ 8, 6 গুণ 6 যোগ 64 যোগ 36 সমান √100 সমান 10। ঠিক আছে, এরকম করলে তোমরা একবারই উত্তরটা করতে পারবে, এটা আর এরকম করলে এইটা আরেকবার লিখতে হবে। ঠিক আছে, তোমাদের যেটা খুশি, তোমাদের বোঝার স্বার্থে আমি দুটোই করে দিলাম, তোমরা যেটা খুশি করতে পারো।
ঠিক আছে। নেক্সট দেখো টয়েরটাই দিয়েছে, দেখো 16×7/100 ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। তা 16×7/100 মানে এক পিঠে কটা শূন্য রয়েছে, দুটো শূন্য রয়েছে, মানে 2 ঘর পর বসবে। তাহলে 16টা বসে যাবে, 16 পূর্ণ যেহেতু, তাহলে এই 16টা এরকম বসবে, 16 পর দশমিক বসে 2 ঘর পর দশমিক, 2 ঘর পর শূন্য দশমিক বসবে। তাহলে দশমিক পর দুটো ঘর হবে, একটা আর একটা তো 7 রয়েছে, তাহলে এখানে কিছু নেই, মানে শূন্য বসে গেল, এটা 7। বোঝা গেছে? ছয়েরটা দিয়েছে দেখো 207.02 সংখ্যাটিকে কথায় লেখো। তাহলে 207.02কে কথায় লিখে পাই 207.02। আবার তোমরা এটাকে লিখতে পারো 207 2 শতাংশ, এটা শত হবে 7, 207 2 শতাংশ। কেন 0 দশাংশ লেখার দরকার নেই, শুধু 2 শতাংশ লিখবো। এই অঙ্কগুলো আগের স্কুলে অনেকবার করে বলে দেওয়া হয়েছে, করানো হয়েছে, ঠিক আছে। আশা করি 10 নম্বর স্কুলে যখন আমরা চলে এসেছি আর এই অঙ্কগুলো নিয়ে তেমন কোনো অসুবিধা থাকার কথা নয়। সেই জন্য খুব বেশি একটা আমি ডিটেলসে বলছি না, যদি কিছু অসুবিধা হয় তোমরা আবার জানিও আমাকে, তাহলে আমি আরেকবার ডিটেলসে জানিয়ে দেবো, ঠিক আছে। তারপর 2 দাগের কয়েকটা দিয়েছে দেখো 16/24 সমান ড্যাশ বাই ড্যাশ সমান ড্যাশ বাই 18 সমান 18/ড্যাশ, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো এর আগেও আমরা ওই 1 দাগে ঝয়েরটাই করেছিলাম, তাই না। এই 21/27 দিয়ে দেখো এই অঙ্কটাকে আমরা যেভাবে করলাম, এই অঙ্কটাকে ঠিক সেইভাবেই এখানে এই অঙ্কটাকেও করব। তাহলে প্রথমে 16/14 যেটা দিয়েছে সেটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করব। তাহলে দেখো 8 দিয়ে কেটে আছে, 8 দিয়ে 16, 8 3 24। তাহলে সমান দিয়ে ড্যাশ দিয়েছে, দেখো কিছুই লেখা নেই, সেখানে আমরা 2 3 বসিয়ে দেবো, ঠিক আছে। এরপর নিচে তোমাদের দেখো 18 বলে দেওয়া হয়েছে, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 18 পেয়েছি, 6 গুণ করে। তাহলে নিচে 6 গুণ করেছে, মানে ওপরে কী করতে হবে, 6 দিয়ে গুণ করবো। তাই 2 গুণিত 6 সমান 12। আর এখানে 18, এখানেও 18 দিয়েছে, দেখো দুটোই, এখানেও 18 এখানেও 18, ঠিক আছে। অনেকে ভাবে হয়তো অঙ্কটাই ভুল দিয়েছে বা বুঝতে পারবে না, দিয়ে অঙ্কটা ছেড়ে আসবে, কিন্তু ভুল কিছু নেই। এই লঘিষ্ঠ আকারে এইটা বের করে নিতে পারলেই কিন্তু অ্যান্সারগুলো অটোমেটিক বেরিয়ে যায়। তাহলে এবার দেখবো এই 2-এর সঙ্গে কত গুণ করলে 18 পাবো, 9 গুণ করলে। তাহলে 2 গুণ 9 সমান 18। তাহলে নিচেও কী করবো, 3-এর সঙ্গে আমরা 9 গুণ করে দেবো, 3 9 27, ঠিক আছে। 2-এর দাগে ক্ষয় দিয়েছে দেখো 1-এর 7 যোগ 5-এর 7 বিয়োগ 1-এর 5 যোগ 2-এর 5 সমান কত। তাহলে প্রথমে আমরা বদমাশ রুল অনুযায়ী কী জানি, প্রথমে প্রথম ব্র্যাকেটে কাজ করতে হয়। দেখো এখানে দুটো প্রথম ব্র্যাকেট দেওয়া রয়েছে, আমরা দুটো কাজই একসঙ্গে করব। তাহলে 7/7, এখানেও 7 এখানেও 7, দুটোই সমান। তাহলে 7 ও 7-এর লসাগু কত হবে, 7। তাহলে 7কে 7 দিয়ে ভাগ করে পাই 1, 1 গুণিত 1 মানে 1, যোগ 7কে 7 দিয়ে ভাগ করে পাই 1 গুণিত 5 সমান 5, বিয়োগ এখানে দেখো 5 আর 5-এর লসাগু কত, 5। তাহলে 5কে 5 দিয়ে ভাগ করে 1-এর সঙ্গে গুণ করে কত পাই 1, আর 5কে 5 দিয়ে ভাগ করে পাই 1, 1 গুণিত 2 সমান 2, ঠিক আছে। তাহলে এইটা পেয়ে গেলাম 6-এর 7, 5 যোগ 1 মানে 6-এর 7, এটা 2 আর 1 3, 3-এর 5। তাহলে 7 ও 5-এর লসাগু বের করেছে 35, এটা করতে ভুলে গেছি। তাহলে 7 ও 5 1 দিয়ে যাবে, 7,5। তাহলে 7 ও 5-এর লসাগু 7 গুণ 5 সমান 35, ঠিক আছে। আর 35, তাহলে 35কে 7 দিয়ে ভাগ করে পাই 5, 6 গুণিত 5 বিয়োগ 35কে 5 দিয়ে ভাগ করে পাই 7, 7 গুণ 3 21। তাহলে 30 বিয়োগ 21 সমান হচ্ছে 9/35, এটার কাটাকাটি যাবে না, তাই এটা উত্তরে গেল 9/35। তোমরা যোগ বিয়োগ করার পর যদি দেখো যে না এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে কাটাকাটি কিন্তু করবে, লঘিষ্ঠ আকারে পরিণত করেই উত্তরটা লিখবে, নাহলে টিচার চাইলে হাফ নাম্বার কাটতে পারে, ঠিক আছে। নেক্সট দিয়েছে দেখো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বর্গাকারে সাজানো হয়েছে, প্রতি সারিতে 10 জন ছাত্রছাত্রী আছে এবং 3 জন ছাত্রছাত্রী বর্গাকার সজ্জার বাইরে আছে, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন ছিল, ঠিক আছে। তাহলে বর্গাকারে সাজানো হয়েছে মানে কি, এদিকেও 10 এদিকেও 10, আবার এদিকেও 10 আবার এদিকেও 10, মানে 10টা করে লাইন, 10টা রো হয়েছে, 10টা লাইন তোমার কলামও হয়েছে, ঠিক আছে। তাহলে 10 গুণ 10 বর্গাকার মানে কত, 10 গুণ 10। তাহলে 10 গুণ 10 হচ্ছে দৈর্ঘ্য দিয়েছে 10, প্রস্থ হচ্ছে 10, তাহলে 10 গুণ 10 মানে 100। 100 জন, 3 জন ছাত্রছাত্রী এক্সট্রা রয়েছে, মানে কত, মোট এখানে বর্গাকারে ছিল কতজন, 100 জন, 3 জন বেশি হয়ে কত হয়েছে, 100 যোগ 3 মানে 103 জন। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, 130 জন, ঠিক আছে।
নেক্সট দিয়েছে দেখো একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে এই পার্কটির ক্ষেত্রফল কত। তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল আমরা কি জানি, আমরা জানি এই লিখবে, আমরা জানি বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য বর্গ একক, ঠিক আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে কত বলে দিয়েছে 16 মিটার, এখানে বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 16 মিটার। তাহলে 4 গুণিত 16 মানে 64 বর্গ মিটার। তাহলে পার্কটির ক্ষেত্রফল হবে 64 বর্গ মিটার, ঠিক আছে। ওয়ার্ডটা আবার দেখো তোমাদের সরল করতে দিয়েছে, এখানে আবার দেখো রেখা বন্ধনী দিয়েছে, ঠিক আছে। তোমাদের বদমাস রুলের মধ্যে সবার প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হয়। তাহলে এখানে আমরা কি করব, এখানে আবার দেখো কিছু দেওয়া নেই, 5 তারপরে প্রথম ব্র্যাকেট শুরু হয়ে গেছে। তাহলে এখানে কি বসে এর বসে, তাহলে 75 ভাজিত 5 এর ফার্স্ট ব্র্যাকেট শুরু করে 5 গুণিত 8 ভাজিত 4 ভাজিত, তাহলে এর কাজটা আমরা আগে করে নিলাম। তাহলে 1 যোগ 1 রেখা বন্ধনী মানে 2, তাহলে 4 ভাজিত 2। তারপরে দেখো এরটা কী হয়ে গেলো গুণ হয়ে গেলো, তাহলে এটা এমনি রয়ে গেলো 75 ভাজিত 5 গুণিত, তাহলে 5 গুণ ভাগের কাজ আগে করলাম, 4 2 8 2 ভাজিত 2 মানে 1, তাহলে 2 ভাজিত 2 মানে 1। দেখো এটা বাকিটা যেমন ছিল তেমনই রয়ে গেছে। তাহলে 75 5 গুণ 5 মানে 5, তাহলে 5 5 25। তাহলে এটাকে দেখো 75কে 5 দিয়ে ভাগ করেছে 15, 15 গুণ 5 মানে হচ্ছে 75, ঠিক আছে। দেখে নাও একবার। এই সরলগুলো তোমরা যত প্র্যাকটিস করবে, তোমরা ধরো এই অঙ্কটা দেখে একা করলে, করার পর সেটাকে আবার না দেখে করলে তোমরা ভালো জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। লাইন বাই লাইন যেমন বলে দিচ্ছি, বদমাস রুলটাকে ফলো করে এই অঙ্কগুলো যত তোমরা করবে তত ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। মানে অঙ্কই হচ্ছে যেমন যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো করতে পারবে, এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। নেক্সট চোয়া দিয়েছে দেখো, সুজিতের বাবা বাজার থেকে 2.4 কিগ্রা আটা ও 4.3 কিগ্রা ময়দা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন। তাহলে মোট জিনিস কিনেছেন 2.4 যোগ 4.3 কিগ্রা। তাহলে মোট যা মনে জানোই তোমাদের যোগ করতে হবে, ঠিক আছে। আর এখানে তো ভগ্নাংশ আকারে দিয়েছে তাই আমাদের একটু করতে হলো। তাহলে 2.4 আগে ভেঙে নিই। তাহলে 2 গুণিত 7 যোগ 4 বাই 7 যোগ 4 গুণিত 4 যোগ 3 বাই 4, ঠিক আছে। তাহলে 7 2 14 আর 4 18 বাই 7 হলো, আর 4 4 16 যোগ 3 19 বাই 4। তাহলে এবার 4 আর 7 দেখো লসাগু বের করেছি, 4 7 28। এটা তো 4 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এক সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাই এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 28কে 7 দিয়ে ভাগ করে পাই 4, 18 গুণিত 4 যোগ আবার 28কে 4 দিয়ে ভাগ করে পাই 7, তাহলে 19 গুণিত 7। তাহলে 18 4 72 যোগ 19 গুণ 7 মানে হচ্ছে 133। সমান যোগ করে পাচ্ছি দেখো 205 বাই 80। এবার 205 বাই 80কে দেখো এমনি কাটাকাটি যাবে না, সেই জন্য আমরা কী করলাম এখানে ভাগ করে দিলাম। ভাগটা দেখো তোমাদের করে দিচ্ছি, তার সাথে যে করেছে 7 পূর্ণ 9 28 কিগ্রা। তাহলে তিনি মোট 7 পূর্ণ 9 28 কিগ্রা যিনি কিনেছে, মানে কে তিনি মানে কে সুজিতের বাবাও লিখতে পারো, সুজিতের বাবা মোট এত কিগ্রার জিনিস কিনেছে, ঠিক আছে। নিজে 6 দিয়েছে 5.5 মিটার লম্বা একটি ফিতে থেকে কত মিটার দৈর্ঘ্যের ফিতে কেটে নিলে আর 1.13 বাই 18 মিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে থাকবে। তাহলে মোট ফিতে কত 5.5 মিটার, আর কেটে নেওয়া হয়েছে কত 1.13 18 মিটার। তাহলে পড়ে থাকবে কত, বিয়োগ করতে হবে 5.5 বিয়োগ 1.13 বাই 18। তাহলে দেখো এটাকে আবার এরকম সেম অঙ্ক, এরকমই অঙ্কটাকে আবার ভেঙেছি। তাহলে 5 গুণ 9 যোগ 5 5 9 45 যোগ 5 50 বাই 9, আর 1 গুণ 18 প্লাস 13 মানে 18 যোগ 13 মানে হচ্ছে 31 বাই 18, ঠিক আছে। তাহলে 9 আর 18 দেখো এখানে লসাগু বার করেছি, 9 দিয়ে গেছে 9কে 9, 9 দিয়ে 18, লসাগু হচ্ছে 9 গুণিত 2 সমান 18। তাহলে 18কে 9 দিয়ে ভাগ করে পাই 2, 50 গুণ 2 100, আর 18 ভাজিত 18 মানে 31। তাহলে 100 বিয়োগ 31 সমান হচ্ছে 69 বাই 18। এইটা আবার দেখো 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে 6, 3 3কে 9, 3 6 18, 23 বাই 6 মিটার, 3 পূর্ণ 5 6 মিটার, তাহলে 3 পূর্ণ 5 6 মিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে থাকবে। সেম অঙ্ক, শুধু এই জায়গাটাই একটু করে নিতে হবে, ঠিক আছে। এইটাই ঠিকঠাক করতে পারলে অঙ্কগুলো হয়ে যাবে। এতদিন আমরা পূর্ণ সংখ্যা গোটা সংখ্যা দিয়ে করতাম, যে ফিতে একটা কাপড়ের দৈর্ঘ্য 9 মিটার, সেখান থেকে 6 মিটার কেটে নিলাম কত মিটার পড়ে থাকবে, তাই 9 থেকে 6 বিয়োগ করতাম। এখন সেগুলো ভগ্নাংশ আকারে চলে এসছে, সেই ভগ্নাংশ থেকে বিয়োগ করতে হচ্ছে। নেক্সট ভিডিও দিয়েছে দেখো, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন, কন্ডাক্টর কত টাকা নিলেন। তাহলে কন্ডাক্টরকে দিলাম 20 টাকা, তিনি 20 টাকাটাকে আমি লিখে দেখো 20.00 টাকা, আর ফেরত দিলেন কত টাকা 15.50 টাকা। তাহলে এই 0 থেকে 0 বিয়োগ করে 0
শূন্য, শূন্য থেকে 5 বিয়োগ যাবে না, তাই এখান থেকে এক ধার নিয়ে করলাম 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5। একে ধার শোধ করার জন্য দেখো শূন্যকে আবার ধার শোধ করা যাবে না, তাহলে এখান থেকে আমি ধার নিলাম 10, 10কে ধার শোধ করলাম হলো 9, 9 থেকে 5 বিয়োগ করে কত হলো 4, যেটা ধার শোধ করে দিলাম, যেটা হলো 1 বিয়োগ 1 সমান 1 টাকা, 0 টাকা। ঠিক আছে, তাহলে কন্ডাক্টর 4 টাকা 50 পয়সা ভাড়া নেবে। ঠিক আছে, নেক্সট হয়টা দিয়েছে সমান্তরাল সরলরেখা কাকে বলে, চিত্র সহ লেখো। অনেকবার এগুলো পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হচ্ছে, খেয়াল রাখবে। সমান্তরাল সরলরেখা যদি একই সমান্তরালে 2 বা তার বেশি সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করে, তাহলেই তারা হলো সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, যেমন ছবি দিয়েছে দেখো, এটি এবি একটা সরলরেখা, এটা সিডি একটা সরলরেখা, এরা কিন্তু নিজে বরাবর। এটাকে যদি আমি বাড়িয়ে দিই এরকম সোজা যাবে, এদিকেও সোজা যাবে, আবার এদিকেও সোজা যাবে, আবার এদিকেও সোজা যাবে। কেউ কিন্তু কোনোদিন কাউকে এসে পরস্পরকে ছেদ করবে না। ঠিক আছে, ছেদ করা মানে কি, এরকম এসে দুজনে একে অপরকে মিলে গেল একটা জায়গায়, সেই মিলবে না, সেটাই হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে এবি ও সিডি হলো একটি সমান্তরাল সরলরেখা। নেক্সট 3 ক দিয়েছে, আবার দেখো সরল করতে দিয়েছে। ঠিক আছে, সেই সরলটা দেখো, এখানে আবার দেখো এখানে কিন্তু আর শুধু ব্যাকেট গুণ বিয়োগের যোগ বিয়োগ গুণেরই রয়েছে। তাহলে 10 গুণ 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ 5 বিয়োগ 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 3। এইখানে শুধু দিয়েছে দেখো 3-এর পরে কোনো সংখ্যা দেয়নি, কিছু চিহ্ন দেয়নি, তাহলে এখানে কি বলছো এর। তাহলে 60 বিয়োগ 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ 3 এর 3, তাহলে 5 যোগ 7 গুণ 3 মানে 21, 5 আর যোগে 21, 21 5 যোগ 21 সমান 26 সমান 34। এটা সহজ সরল দিয়েছে, তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তারপর খ দিয়েছে দেখো, নাপিস 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? তাহলে প্রথম ঝুড়িতে কত ছিল, 15.825 কিগ্রা, আর বিক্রি করেছে দেখো পড়ে আছে কত, 2.178 কিগ্রা। তাহলে কত বিক্রি করেছে? এখান থেকে বিয়োগ করলাম, 5 থেকে 8 বিয়োগ করা যাবে না, কারণ 5 ছোটো 8-এর তুলনায়। তাহলে একে ধার নিয়ে কত করতে হবে, 15 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 7। একে ধার শোধ করছি, দিয়ে হচ্ছে 1 থেকে আবার 7 বিয়োগ করা যাবে না, তাই একে ধার নিয়ে কত করলাম 11 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 4। একে ধার শোধ করলাম, তাহলে এটা হলো 7 থেকে 1 বিয়োগ করলে 6, 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর এই 1 বসে গেল। তাহলে কত কিগ্রা আম বিক্রি হয়েছে প্রথম ঝুড়িতে? 13.647 কিগ্রা আম বিক্রি হয়েছে। আর দ্বিতীয় ঝুড়িতে আম কত ছিল, 18.378 কিগ্রা, পড়ে রয়েছে কত, 5.188 কিগ্রা। তাহলে বিক্রি হয়েছে দেখো, বিয়োগটা দেখো, 13.199 কিগ্রা। তাহলে নাফিস 13.199 কিগ্রা আম বিক্রি করেছে। ঠিক আছে, এই বিয়োগটাও বলে দিই দেখো, 7 বিয়োগ 8, 7 ছোটো যেহেতু, তাহলে একে ধার নিতে হবে, দিয়ে করলাম 17 থেকে 8 বিয়োগ করে হচ্ছে 9। এখানে ধার শোধ করে হচ্ছে 8কে ধার শোধ করলাম, মানে এটা হয়ে গেল 7 থেকে আবার 8কে বিয়োগ করা যাবে না, তাই এখান থেকে ধার নিয়ে হলো 7, 17 থেকে 8 বিয়োগ করে হচ্ছে 9। এখানে ধার শোধ করলাম 2 থেকে 1 বিয়োগ করলে 1, 8 থেকে 5 বিয়োগ করলে 3 আর 1, তাহলে 13.19 কিগ্রা আম বিক্রি হয়েছে। তাহলে দুটো ঝুড়ি মিলিয়ে মোট কত আম বিক্রি হয়েছে? প্রথম ঝুড়িতে বিক্রি হয়েছিল 13.647 কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে হলো 13.199 কিগ্রা। তাহলে দুটোকে মিলিয়ে দেখো, 7 আর 9 16, 16 হাতে 1, 4 আর 9 13, 13 আর 1 14, হাতে 1, 6 আর 7 আর 8, 3 3 6 2, 26.846 কিগ্রা আম বিক্রি করলো। ঠিক আছে, একটু বড় অঙ্ক, ধৈর্য ধরে করলেই অঙ্কটা ঠিক মিলে যাবে। ঠিক আছে, নেক্সট দিচ্ছে দেখো, 121 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার বাগানের চারিদিকে মিটার প্রতি 20 টাকা দামের তারের বেড়া দিতে কত খরচ লাগবে? তাহলে বর্গমিটার ক্ষেত্রফলটা বলে দিয়েছে। তাহলে প্রথম জমির দুটো জমি বলেছে আবার। ঠিক আছে, দুটো। তাহলে প্রথম আয়তাকার জমির ক্ষেত্রে জমির দৈর্ঘ্য 28 মিটার ও পরিসীমা হচ্ছে 104 মিটার। এই দেখো, এই যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার মানে ক্ষেত্রফলটা দুটোরই সমান, যার প্রথম জমির দৈর্ঘ্য 28, পরিসীমা 104 মিটার। তাহলে আমরা জানি আয়তাকার জমির পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার।
এটা প্রথম আয়তাকার জমি ক্ষেত্রে এরকম লিখে লিখে করবে, তাহলে অঙ্কগুলো বুঝতে পারবে। তাহলে পরিসীমা বলে দিয়েছে 104 মিটার, দৈর্ঘ্য বলেছে 28, বসিয়ে দিলাম। তাহলে প্রস্থ সমান কত পেলাম? 104/2 বিয়োগ 28 মানে 52 বিয়োগ 28 সমান 24 মিটার। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 28 গুণিত 24 মানে 672 বর্গমিটার। ঠিক আছে, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক হয়। দিয়ে তোমাকে দিয়েছে দেখো প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত। প্রত্যেকটা জমির ক্ষেত্রফল হচ্ছে 612। যেহেতু দুটোই সমান, দুটি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান, সুতরাং দ্বিতীয় আয়তাকার জমির ক্ষেত্রফল হবে 672 মিটার। সুতরাং প্রত্যেকটি জমির ক্ষেত্রফল 672 বর্গমিটার। এখানে দেখো গুণটা করে দেখিয়েছি। এখানে দেখো এখানে আবার দ্বিতীয় জমির প্রস্থ 21 মিটার বলে দিয়েছে। ঠিক আছে, তো দ্বিতীয় জমির প্রস্থ যেহেতু বলে দিয়েছে, আমি তোমাদের এইটা নিজেদের অনেক কোশ্চেনে এটা জিজ্ঞেসও করা হয়েছে, তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, এটা তোমাদের এক্সট্রা করেছি, এখানে বইয়ের দেওয়া নেই, আমি এক্সট্রা করে দিচ্ছি যে এতকার জমির ক্ষেত্রফল সমান, আমরা কি জানি? আমরা জানি এতকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ক্ষেত্রফল পেয়ে গেছে 672 বর্গমিটার, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছে 21 মিটার। তাহলে দৈর্ঘ্য সমান কত? 672/21 সমান 32 মিটার। দেখো ভাগটা এখানে করে দিয়েছে। এটা তোমাদের এক্সট্রা, যদি জিজ্ঞেস করে তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্যটা কত হবে তখন এটা করতে হবে। ঘরে দিয়েছে দেখো 121 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার বাগানের চারিদিকে মিটার প্রতি 20 টাকা দামের তারের বেড়া দিয়ে ঘিরতে মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে 121 বর্গমিটার সমান দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। তাহলে 121কে লেখা যায় 11 মিটার গুণিত 11 মিটার সমান দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। তাহলে বর্গাকার বাগানের দৈর্ঘ্য কত বেশি? 11 মিটার। তাহলে বর্গাকার বাগানের পরিসীমা হচ্ছে 4 গুণিত দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বলছি 11 মিটার, তাহলে 4 গুণিত 11 মিটার সমান 44 মিটার। সুতরাং প্রতি মিটার 20 টাকা দামে তারের বেড়া দিয়ে ঘিরতে মোট খরচ হবে 44 গুণিত 20 মানে 88 টাকা। সুতরাং বর্গাকার বাগানের চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে মোট 88 টাকা খরচ হবে। এই অঙ্কগুলো আমরা তো 10 নম্বর স্কুলে করছি, এর আগেও এই অঙ্ক সেমই অঙ্ক বারবার কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে, তোমরা খেয়াল করে দেখবে প্রত্যেকটা স্কুলে কিন্তু সেমই অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে একবার রিপিট হয়েছে। সেই জন্য আমি এই অঙ্কগুলো আগের স্কুলগুলোতে অনেক ভালোভাবে বুঝিয়েছি। ঠিক আছে, এখানে আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বলে আমি তাড়াতাড়ি বলে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে এবং অনেকটা সময়ও লাগছে। ঠিক আছে, তোমাদের সময় বাঁচানোর জন্য এগুলো তাড়াতাড়ি বলে যাচ্ছি। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, উমা দিয়েছে একটি বাসের 2/5 অংশ সবুজ, 3/10 অংশ হলুদ ও 1/15 অংশ নীল রং করা হয়েছে। বাসটির মোট কত অংশ রং করা হয়েছে এবং কত অংশ রং করতে বাকি আছে। তাহলে ধরি মোট অংশ হচ্ছে 1, তাহলে রং করা হয়ে গেছে। রং করা যায় না, এটা হবে হয়েছে। মোট রং করা হয়েছে 2/5 যোগ 3/10 সমান 1/15 অংশ। দেখো 5, 10, 15 লসও বের করেছি। 5 দিয়ে গেছে, 5 একে 5, 5 দিয়ে 10, 5 3 15 দিয়ে লসও পেয়েছি 5 গুণিত 2 গুণিত 3। 1কে তো যাই দিয়ে গুণ করবে সেটাই হবে, সেজন্য একটা আমরা লিখি না। তাহলে 5 দিয়ে 10, 10 3 30। 30কে আবার 5 দিয়ে ভাগ করে পাই 6, 2 গুণিত 6 যোগ 30কে 10 দিয়ে ভাগ করে 3, 3 গুণ 3। 30কে 15 দিয়ে ভাগ করে পাই 2, 1 গুণিত 2। তাহলে 2 6 12 যোগ 3 3 9 2। তাহলে 12 আর 9 21, 21 আর 2 23/30 অংশ। তাহলে মোট কত অংশ রং করা হয়েছে? 23/30 অংশ। আর মোট কত অংশ ছিল আমাদের? 1 অংশ। তাহলে বাকি আছে কত? 1 বিয়োগ 23/30। তাহলে 30 নিচে থাকলে 30 বিয়োগ 30 গুণ 1 সমান 30 বিয়োগ 23 মানে 7/30 অংশ। তাহলে বাসটির মোট 23/30 অংশ রং করা হয়েছে এবং 7/30 অংশ রং করতে বাকি আছে। এখানে একটাও দেখো কাটাকাটি যাবে না, 7কে 30 দিয়ে কাটাকাটি যাবে না বলেই রয়েছে। তোমাদের বারবার বলছি, কোনো ভগ্নাংশ যদি কাটাকাটি যায় লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় তাহলে অবশ্যই তাকে লঘিষ্ঠ আকারে পরিণত করবে, করে দিয়ে উত্তরটাই লিখবে, নাহলে টিচার চাইলে কিন্তু নাম্বার কাটতে পারে। ঠিক আছে, নেক্সট চয়েরটা দিয়েছে দেখো, রীতা 200 টাকা নিয়ে বাজারে গেল। বাজার থেকে রীতা 35.75 টাকার খাতা, 7.59 টাকার পেন ও 132.25 টাকার বই কিনলো। রীতার কাছে আর কত টাকা অবশিষ্ট হলো? আমি তোমাদের মতন করেই করে দিয়েছি। ঠিক আছে, তাহলে 35.75 টাকার খাতা, 7.50 টাকার পেন এবং 132.25 টাকার বই। ঠিক আছে, মানে বই যেমন দিয়েছে পরপর লিখতে। তোমরা এরকমও বড় টাকা আগে লিখতে পারো, তাহলে বিয়োগ ভুলটা কম হয়। ঠিক আছে, 7.50 টাকা, এখানে টাকা অবশ্যই লিখবে। এখানে আমার আর জায়গা নেই তাই লিখছি না। তাহলে 5 5 0, হাতে 1, 2 এর আগে 3, 3 এর সাথে 10, 10 আর 5 15,
দশমিক বসে গেল। এই হাতে 1, 2 একে 3, 3 আর 5 8, 8 আর 7 15, হাতে 1, 3 3 6 আর 1 7, 1, তাহলে 175 টাকা। এটাও তোমরা করতে পারো, ঠিক আছে। এইটা বইয়ে যেমন দিয়েছে আমি সেরকমই যোগ করে দেখিয়ে দিয়েছি। তাহলে আমার কাছে ছিল কত টাকা, 200 টাকা ছিল। 200 টাকা বাজারে নিয়ে গেছে, অবশিষ্ট কত রইলো, 200 বিয়োগ 175.50 টাকা। বিয়োগ করে হচ্ছে দেখো 24.50 টাকা। এই বিয়োগগুলো কেমন হয় বারবার বলে দিয়েছি, তোমাদের করেও দেখিয়ে দিয়েছি, তোমরা দেখো, তোমরা নিজেরা দেখো, দেখে বোঝো, ঠিক আছে। 24 টাকা 50 পয়সা। দেখবে বাবা যখন বাজারে যান তিনি কত টাকা নিয়ে গিয়েছিলেন, বাজার ফিরে এসে কত টাকা বাকি রইলো সেটা হিসেব করেন না, সেই হিসেবগুলি হচ্ছে এইগুলো, এইভাবেই হিসেব হয়। নেক্সট দিয়েছে 6 দিয়েছে দেখো, চিত্রসহ সমান্তরাল সরলরেখা ও সমরেখী বিন্দুর সংজ্ঞা দাও। তাহলে সমান্তরাল সরলরেখাটা দুবার এলো, হ্যাঁ এটা দুবার এসছে। দেখো সমান্তরাল সরলরেখা এখানেও করতে দিয়েছে, যে দাগে 6-এও দিয়েছে সমান্তরাল সরলরেখা কাকে বলে চিত্রসহ দেখা। আবার এখানেও দিয়েছে সমান্তরাল সরলরেখা ও সমরেখী বিন্দুর সংজ্ঞা দাও। সংজ্ঞা দাও কাকে বলে, একই জিনিস, ঠিক আছে। তাহলে সমান্তরাল সরলরেখা যদি একই সমতলে 2 বা তার বেশি সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করে তারাই হলো সমান্তরাল সরলরেখা। দিয়ে এ বি আর পি কিউ, আমি এখানে আবার পি কিউ নাম দিয়েছি, সুতরাং এ বি ও পি কিউ হলো সমান্তরাল সরলরেখা, হলো দুটি সমান্তরাল সরলরেখা। আর সমরেখিক বিন্দু যারা একটা সমরেখাতেই রয়েছে, মানে একই লাইনের মধ্যেই রয়েছে বিন্দুগুলো, সেগুলো হচ্ছে সমরেখিক বিন্দু। যদি 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তাদের সমরেখিক বিন্দু বলা হয়। যেখানে যেমন এই বিন্দুগুলোর নাম দিয়েছি দেখো এ বি সি ডি, সুতরাং এ বি সি ডি হলো সমরেখিক বিন্দু, ঠিক আছে। আশা করি তোমরা সবই বুঝতে পেরেছো, ঠিক আছে। কোনো প্রশ্নের উত্তর যদি বুঝতে অসুবিধা হয় আগের স্কুলগুলোর সলিউশনগুলো দেখো, তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই, হ্যাঁ। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে প্র্যাকটিস করবে। বাই, গুড বাই।